এলেই অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এজেন্সির হানাদারি বাড়ে, এজেন্সি তৎপর হয়ে ওঠে। প্রত্যেকবার প্রতিটি রাজ্যে যেখানে যেখানে বিজেপি নেই সেই সব রাজ্যগুলোতে যতবার ভোট এসছে ততবার দেখেছি আমরা ইডি সিবিআই তারা তৎপর হয়ে উঠেছে, পুরনো ফাইল খুলে বসেছে, কিন্তু তারা তাকিয়েও দেখে না অজিত পাওয়ারকে, তাকিয়েও দেখে না শুভেন্দু অধিকারীকে, আর তাকিয়েও দেখে না হিমন্ত বিশ্ব শর্মাদের। এদের কোটি কোটি টাকার দুর্নীতিও এরা কিন্তু তাকিয়ে দেখে না। বিরোধী হলেই তাদের বাড়িতে পুলিশি হানা, মানে ইডির হানা, সিবিআই হানা ইত্যাদি ইত্যাদি হয়। সিবিআই হানা দিতে গেলে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন হয়, যদি না কোর্ট অর্ডার থাকে। তাই সিবিআই হানা আপাতত খানিকটা বন্ধ হলেও ইডির কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার ইডির আইনে এরকমও আইন আছে যে ইডি যে কোনো লোককে সন্দেহের বশে দিনের পর দিন তারা জিজ্ঞাসাবাদের নামে তদন্তের স্বার্থে আটকে রাখতে পারে, তারপরে একটা সময় প্রমাণ না হলে তাদের ছেড়েও দিতে হয়। এই যে দীর্ঘদিন ধরে তাদেরকে আটকে রাখা হয় এবং তাদেরকে ভোট থেকে বিরত করে রাখার চেষ্টা করা হয়, এর ফলে তাদের সামাজিক সম্মান নষ্ট হয়। তার জন্য ইডি বা সিবিআই অফিসারদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখন পর্যন্ত দেখা যায়নি। অর্থাৎ ইডি যদি চায় যে কোনো লোককে, আমাকে আপনাকে, যে কোনো লোককে যে কোনো মুহূর্তে শুধুমাত্র কারুর না কারুর অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু গ্রেফতার করে নিয়ে যেতে পারে, এবং গ্রেফতার করে নিয়ে যেতে পারে না, মাসের পর মাস, বছরের পর বছর আটকেও রাখতে পারে কোট আনকোট তদন্তের স্বার্থে। এইরকম একটা তুগলকি আইন আমাদের দেশে চলে। এরকম অনেক আইন আছে, ইউএপিএ আইন আছে, এরকম অনেক আইন আছে যেখানে বছরের পর বছর বিচারের নামে ফেলে রাখা হয়, মানুষগুলোর সম্মান নষ্ট হয়। প্রমাণ যদি হয় তাকে নিশ্চয়ই শাস্তি দেওয়া হোক, কিন্তু ইডি বা সিবিআই বা এইরকম এনআইএ, এই যে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো, এরা তদন্ত করে মানে যতগুলো তদন্ত হাতে নেয় তার 2-3% বেশি সাফল্য পায় না, মানে কনভিকশন হয় না। বাকি 95 থেকে 97% কিন্তু দেখা যায় মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। যারা মিথ্যে মামলা ফাঁসায় বা যাদের দ্বারা মিথ্যে মামলায় যে রাজনৈতিক দল ফাঁসায় তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয় না। সুজিত বোসের বাড়িতে, আমাদের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এবং অফিসে 7 সকালে আজ ইডি হানা দিল। সুজিত বসুর সল্টলেকের বাড়িতে ইডি হানা দিয়েছে, সল্টলেকের অফিসে ইডি হানা দিয়েছে ভোর 6টায়। এবং শুধু ইডি হানা দেয়নি, তারা সঙ্গে ডেকে নিয়েছে মিডিয়াকেও। একদল মিডিয়া সেখানে পৌঁছে গেছে। ইডি কোথায় কখন হানা দেবে সে খবর মিডিয়ার কাছে পৌঁছয় কেন? যদিও এরকম সুপ্রিম কোর্ট বলা আছে যে মিডিয়াকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু তবু মিডিয়া খবর পেয়ে যায়। অর্থাৎ ঢাকঢোল পিটিয়ে ইডি এইরকম মানে কি বলবো, তদন্তের স্বার্থে হানা দেয় বা লোকের বাড়িতে গিয়ে উঠে পড়ে, এগুলো একেবারে কিন্তু মিডিয়াকে সঙ্গে নিয়ে। এই মিডিয়াকে সঙ্গে নিয়ে যাওয়ার পেছনে কিন্তু একটা অভিসন্ধি কাজ করে। কি অভিসন্ধি কাজ করে, কেন মিডিয়াকে সঙ্গে নেয়, এ কথা বলবো আজকে আপনাদের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা দেখতে পাই যে এজেন্সিগুলো তখনই তৎপর হয়ে ওঠে, অর্থাৎ দুয়ারে ভোট এলেই দুয়ারে এজেন্সি, এটা আমরা দেখতে পাচ্ছি। কেন এটা হচ্ছে? শুধু এজেন্সি হলে কোনো কথা ছিল না। ধরুন কারুর সম্বন্ধে, আমার সম্বন্ধেই কোনো অভিযোগ আছে, ইডির কোনো অভিযোগ আছে, আমি অন্য কারুর কথা বলছি না, একেবারে নিজের কথা বলছি। তো ইডি আসবে আমার বাড়িতে, আমার বাড়িতে যদি কোনো অনৈতিক কিছু পাওয়া যায় বা আমার অফিসে যদি অনৈতিক কিছু পাওয়া যায়, ইডি আমাকে গ্রেফতার করবে, জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু তার জন্য মিডিয়া কেন? মিডিয়াকে কেন ব্যবহার করা হয়? মিডিয়াকে এই কারণেই ব্যবহার করা হয়, মিডিয়াকে এই কারণেই ইডির তরফ থেকে খবর দেওয়া হয়, যাতে সেটা মানুষের কাছে ছড়ায়, অনেক মানুষ জানতে পারে। যেমন ধরুন সুজিত বোসের বাড়িতে 6টার সময় ইডি গেল, তার অফিসে, সল্টলেকের বিডি ব্লকের অফিসে ইডি গেল। এই অফিসটিতে আমি অনেকবার গিয়েছি, আমার পেশার খাতিরে গিয়েছি। সুজিত বোস অত্যন্ত সজ্জন মানুষ এবং নির্বিবাদী মানুষ। সুজিত বোস সম্বন্ধে যত মানে বলা যায় ততটাই কম হবে।
সাংগঠনিক দিক থেকে তিনি একজন দক্ষ, আগে বামপন্থী রাজনীতি করতেন, সংগঠনটা অত্যন্ত ভালো বোঝেন। শুধু তাই নয়, সুজিত বোস সুজিত বোসকে কেন্দ্র করে বা সুজিত বোস নিজে বহু মানুষের সংসার চালান, বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছেন তার এলাকায়। সৌন্দর্যায়নের কথা যদি বলেন, এয়ারপোর্টে যদি যান, ভিআইপি রোডটা দেখতে পাবেন কি অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে। তার এলাকায় তাকে নিয়ে কোনো মানুষের অভিযোগ নেই, এমনকি যারা বিজেপিও করেন, এমনকি যারা সিপিএমও করেন, তাদেরও কোনো অভিযোগ নেই। সুজিত বোস আক্ষরিক অর্থেই একজন অজাত শত্রু মানুষ। সেই মানুষটার বিরুদ্ধে অভিযোগ কি? তিনি পুরো নিয়োগে দুর্নীতি করেছেন। শুধু সুজিত বোসের বাড়ি নয়, কলকাতার ছটা জায়গায় এই ইডি হানা দিয়েছে পুরো দুর্নীতি নিয়োগ মামলা নিয়ে। পুরো দুর্নীতি নিয়োগ মামলা নিয়ে ইডি তদন্ত করবে, নিশ্চয়ই করবে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু একদম ভোটের মুখে এসে তাদের এইসব মামলার কথা মনে পড়ে কেন? আর যদি মনেই পড়ে, তাহলে হাওড়া কর্পোরেশনের কথা মনে পড়ে না কেন? হাওড়া কর্পোরেশনে যখন রথীন চক্রবর্তী মেয়র ছিলেন, যিনি এখন বিজেপির বড় নেতা, সেই রথীন চক্রবর্তী তৃণমূলে যখন ছিলেন, তিনি হাওড়া কর্পোরেশনের মেয়র ছিলেন। সেই রথীন চক্রবর্তীর আমলে, রথীন চক্রবর্তীর প্রশ্রয়ে, রথীন চক্রবর্তীর মদতে 419 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। সেই 419 জনের কোনো কাজ নেই হাওড়া কর্পোরেশনে, তবু যেহেতু তাদের নিয়োগ করা হয়েছিল, রাজ্য সরকার, হাওড়া পুর নিগম তাদের বসিয়ে মাইনে দিতে বাধ্য হচ্ছে, তাদেরকে কোনো জব দেওয়া যাচ্ছে না। একেবারে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল হাওড়া কর্পোরেশনে। যেহেতু আমি হাওড়ার বাসিন্দা, হাওড়াটা ভালো করে জানি। এই রথীন চক্রবর্তীর বাড়িতে কবে ইডি হানা দেবে? রথীন চক্রবর্তীকে কেন ভুলে যায়? রথীন চক্রবর্তী পেশায় ডাক্তার, অনেক বড় ডাক্তার এবং স্বনামধন্য ডাক্তার, নমস্য ডাক্তার, অত্যন্ত ভালো মানুষ, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু রথীন চক্রবর্তীর আমলে যে 419 জন বেআইনিভাবে নিয়োগ হয়েছিল, যার খেসারত এখনো হাওড়া পুর নিগমকে দিতে হচ্ছে তাদের মাইনে বাবদ, এই নিয়োগের দুর্নীতির তদন্ত কবে হবে? সুজিত বোসের বাড়িতে ইডি যাচ্ছে, খুব ভালো কথা। তার অফিসে ইডি যাচ্ছে, খুব ভালো কথা। তিনি যদি অন্যায় করে থাকেন, নিশ্চয়ই তার শাস্তি হবে। উত্তর দমদম মার্জনা করবেন, দক্ষিণ দমদম পুর নিগমের সম্ভবত ভাইস চেয়ারম্যান, তার বাড়িতে ইডি গিয়েছে, যদি তিনি অন্যায় করে থাকেন তাকেও শাস্তি পেতে হবে। কিন্তু একই কাজ করে এই রথীন চক্রবর্তীর নামক বর্তমান বিজেপির নেতা, তিনি রেহাই পাবেন কেন? তিনি ছাড় পাবেন কেন? আমাদের প্রশ্ন। এরকম বহু পুরসভায় কিন্তু নিয়োগ হয়েছে, সেটা দুর্নীতির আশ্রয় নিয়ে হয়েছে না নীতিভাবে হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। এই যে ধরুন বিভিন্ন জায়গায় দুর্নীতি কেন বলা হচ্ছে, এরা মোটামুটি সবাই ক্যাজুয়াল স্টাফ। এরা যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা প্রত্যেকেই প্রায় ক্যাজুয়াল স্টাফ। সেই ক্যাজুয়াল স্টাফ সরকার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়োগ করে তাদের প্রয়োজনের খাতিরে। কিন্তু দুর্নীতি তখনই বলা হবে যখন অর্থের বিনিময়ে এই চাকরিগুলো দেওয়া হয়। আমরা জানি না রথীন চক্রবর্তী অর্থের বিনিময়ে নিয়েছেন কিনা। এমনিতেই তিনি খুব অর্থবান মানুষ, কিন্তু মানুষের তো খিদের শেষ নেই। যেমন ধরুন বৈশালী ডালমিয়া, জগমোহন ডালমিয়ার মেয়ে। জগমোহন ডালমিয়ার মেয়ে, তার পয়সার কোনো অভাব নেই। ডালমিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তিনি হর্তাকর্তা বিধাতা। তার সম্বন্ধেও কিন্তু অভিযোগ উঠেছিল ওই আবাস যোজনার টাকা থেকে 20,000 টাকা কাটমানি খাওয়ার, এবং যার কারণে তাকে দল তাড়িয়েও দিয়েছিল। তৃণমূল কংগ্রেস একমাত্র যদি কাউকে বহিষ্কার করে থাকে সেটা হচ্ছে বৈশালী ডালমিয়াকে। তারপরে তিনি আবার সেই বালি থেকেই ভোটে দাঁড়ান এবং একেবারে ল্যাজে গোবরেও হেরে চলে যান। মানুষ তাকে চিনে ফেলেছে, তাকে আর মানুষ ভোট দেননি। ফলে এই যে দুর্নীতির তদন্ত, সেটা একপেশে হবে কেন? দুর্নীতির তদন্ত হলে তাহলে ট্রিপল চুরি নিয়ে তদন্ত হবে না কেন? দুর্নীতির তদন্ত হলে তাহলে নারদা কেসে অনেককেই অভিযুক্ত করা হয়েছে, অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুভেন্দু অধিকারী ততবার ডাকা হয়েছে যতক্ষণ তিনি তৃণমূলে ছিলেন। যেই বিজেপিতে চলে গেলেন তখন তাকে আর জিজ্ঞাসাবাদ করা হলো না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভুরি অভিযোগ, তিনিও নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে আছেন বলে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত আছেন বলে অভিযোগ। তিনিও সমবায়তে দুর্নীতি করেছেন, এটা নিয়ে অভিযোগ। কোথায়? এখানে তো ইডি হানা দেয় না, এখানে তো ইডি তদন্ত করে না। অজিত পাওয়ার
যার সম্বন্ধে 7,000 কোটি টাকার দুর্নীতির কথা স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী 7,000 কোটি টাকা দুর্নীতির কথা বলেছেন। শুভেন্দু অধিকারীকে পরিষ্কার ক্যামেরার সামনে দেখা গিয়েছে টাকা নিতে কাগজে মুড়ে। হেমন্ত বিশ্ব শর্মা, যার দুর্নীতি নিয়ে বিজেপি একটা বই পর্যন্ত বার করে ফেলেছিল, অমিত শাহকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কি হেমন্ত বিশ্ব শর্মাকে দুর্নীতি পরায়ণ মনে করেন, অমিত শাহের কাছে কোনো জবাব থাকে না। এই জিনিসগুলোই তো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা ফ্যাসিস্ট সরকার তারা কতটা ফ্যাসিস্ট হতে পারে, কতটা মানে তারা একপেশে ভাবে চলতে পারে। আমরা এই সব নিয়ে আলোচনা করব, তবে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। পুরো দুর্নীতি নিয়ে, পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগে সুজিত বসুর বাড়িতে ইডি হানা দিয়েছে, অফিসে ইডি হানা দিয়েছে। আমরা এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কেউ যদি দুর্নীতি করে থাকে নিশ্চয়ই তার বাড়িতে হানা দেবে, কিন্তু আমাদের বক্তব্য একটা স্পেসিফিক জায়গায়। কেন মিডিয়াকে খবর দিয়ে যাচ্ছে ইডি, কেন মিডিয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছে ইডি? কারণ এটার তারা প্রচার চান। এই প্রচারটা করা যেতে পারে যে সুজিত বোস আদতে দুর্নীতি পরায়ণ, তাই তার বাড়িতে ইডি হানা দিয়েছে, এবং এই খবরটা বাজারে ছড়ালে সুজিত বোসের আগামী নির্বাচনে খানিকটা বেকায়দায় তিনি পড়তে পারেন, বা তৃণমূল কংগ্রেস খানিকটা বেকায়দায় পড়বে। তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য একটা পুলিশি সংস্থা, একটা তদন্তকারী সংস্থা কিভাবে মিডিয়াকে সঙ্গে নিয়ে যায়? তারা বলবেন আমরা মিডিয়াকে খবর দিইনি, মিডিয়া অটোমেটিক খবর জেনে গেল ভোর 6টার সময়। এটা কি মেনে নিতে হবে? এইগুলো মানুষকে এই যে আইবাস করাটা, এইটা বন্ধ করতে হবে। মানুষ এগুলো সব বোঝে, মানুষ সব বোঝে যে দুয়ারে ভোট এলে দুয়ারে কেন ইডি আসে, দুয়ারে কেন সিবিআই আসে। অথচ দেখুন, এই সুকান্ত মজুমদার বললেন যে নাগরা কাটার ঘটনা নিয়ে তারা এনআইএ তদন্ত দাবি করবেন। এনআইএ তদন্ত শুরু করেছে? করেনি তো। সিবিআই তদন্ত দাবি করবেন, হয়েছে? কোনো বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলেন তারা, হয়েছে? একটাও হয়নি। কারণ কি জানেন তো? যার ঢিলে ওই খগেন মুর্মু আহত হয়েছেন, দেখা গিয়েছে তিনি একজন সনাতনী। তারা বলছিলেন না যে বাংলাদেশ থেকে মুসলমান এনে তারপরে এই আক্রমণ করা হয়েছে, কিন্তু দেখা গেল যার ঢিলে মারা গিয়েছে, মানে যাদের ছবি দেখা গিয়েছে ক্যামেরায়, সেই ছবি যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে যার ঢিলে মারা গিয়েছে তিনি একজন সনাতনী। অর্থাৎ এইটা নিয়ে তারা আর এগোবেন না, এইটা নিয়ে তদন্তের দাবি করবেন না, এটা নিয়ে ইডি কিছু তদন্ত করবেন, ইডির কাজও নয় এটা, এটা সিবিআই বা এনআইএ করবে, কিন্তু তারা কোনো তদন্তের দাবি করবেন না, কারণ এটা বুমেরাং হবে এবং এই ইস্যুটাকে ধীরে ধীরে চেপে যাওয়া হবে। এই ইস্যুটাকে চেপে যাওয়া হবে এই কারণে, কারণ যিনি মেরেছেন তিনি একজন সনাতনী। আমরা তো আগেই বলেছিলাম যে নাগরাকাটা যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে, আমরা নিজেরা সমীক্ষা করেছি, সেইখানে সেই অঞ্চলে ঘন্টা দেড়েক আগেই সেই অঞ্চল থেকে শ্রমিক ভট্টাচার্য পাস করেছে। কোথায়? তাকে তো কেউ বিরক্ত করেননি। কেন খগেন মুর্মুকে, কেন শঙ্কর ঘোষকে? কারণ আপনাদেরকে বলেছি, কারণ একটাই, কারণ সেখানকার যারা বিজেপি, আদি বিজেপি, যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন, তারা দেখতে পাচ্ছেন যে শঙ্কর ঘোষ বা খগেন মুর্মু যারা সিপিআইএম থেকে বিজেপিতে ঢুকেছেন, তারা বিজেপিতে ঢুকে বিজেপিটাকে শেষ করে দিচ্ছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের আজকের যা পরিস্থিতি, বিজেপি বলছে তারা 40টা আসন পাবে উত্তরবঙ্গ থেকে, আপনারা মিলিয়ে নেবেন 12টার বেশি আসন পাবে না, 12টার বেশি আসন যা পরিস্থিতি। তারা কেন্দ্রীয় নেতৃত্বকে আবার ভুলভাল ভুজুং ভাজাং দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে ভোট বাবদ টাকা পয়সা নিয়ে তারা অনেকেই হজম করে নেবে, যেটা আগে হয়েছে। সায়ন্তন বসুর সম্বন্ধে প্রকাশ্যে পোস্টার পর্যন্ত পড়েছিল। এই রকম ঘটনা ঘটতে চলেছে। অতএব তারা এইসব নিয়ে এনআইএ তদন্তের নিয়ে আর এগোবেন না,
কারণ এটা ব্যাকফায়ার করবে। এইরকম ভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি এজেন্সিকে ব্যবহার করতে থাকে, এমনিতেই এজেন্সির বিশ্বাসযোগ্যতা তলানিতে। কিন্তু এই যে এজেন্সি একপেশেভাবে তদন্ত করে, এ নিয়ে কি সুপ্রিম কোর্টেরও কিছু বলার থাকবে না? সুপ্রিম কোর্টও কি নির্দেশ দেবে না যে শুধু স্পেসিফিক বিরোধীদের কাছে কেন এজেন্সি যাচ্ছে, কেন রথীন চক্রবর্তীর কাছে যাবে না? যদি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত হয়, যদি সুজিত বোসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তাহলে রথীন চক্রবর্তীর বিরুদ্ধে কেন তদন্ত হবে না? আমরা তো বলছি যে 419 জনকে বেআইনিভাবে নিয়োগ করেছিলেন এই রথীন চক্রবর্তী, আমরা অভিযোগ করছি। এবার তদন্ত শুরু হোক, অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়, তদন্ত শুরু হোক। আমরা জানি এসব কিচ্ছু হবে না, কারণ রথীন চক্রবর্তী জার্সি পাল্টেছেন, তিনি ওয়াশিং মেশিনে গিয়ে বিজেপিতে গিয়ে এখন তিনি অত্যন্ত সনাতনী হয়ে পড়েছেন। তার বিরুদ্ধে তদন্ত হবে না। এই সুজিত বোসদের বিরুদ্ধে তদন্ত হবে, যারা মানুষের জন্য সারা বছর কাজ করেন। সুজিত বোস আমার পরিচিত বটে, নিশ্চয়ই পরিচিত, কিন্তু সুজিত বোসের সাথে আমার এমন কোনো সখ্যতা নেই যে তার সুনাম গাইতে হবে। কিন্তু মানুষটা সত্যি মানুষের জন্য কাজ করেন, মানুষের বিপদে আপদে পাশে থাকেন। তার এলাকার কোনো মানুষ একজন মানুষও সুজিত বোস সম্বন্ধে কুকথা বলেননি আমাদেরকে। একজন মানুষও নেই যাকে যিনি সুজিত বোসকে তার অপোনেন্ট বা শত্রু বলে মনে করেন। সুজিত বোসের কাছে গিয়ে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল তো আছেই, সকলে সহায়তা পেয়েছেন, তিনি সকলের জন্য কাজ করেন। সেই রকম একটা মানুষকে হেনস্থা করা শুরু হয়েছে, কারণ সামনে ভোট। এরকম আরো হেনস্থা শুরু হবে, আবার কিছু পুরনো ফাইল খুলবে, দেখা যাবে পুরনো ফাইল খুলে কিছু লোককে আবার জিজ্ঞাসাবাদ করবে, আবার তদন্তে সহযোগিতা করছে না, তদন্তে অসহযোগিতার জন্য তাদেরকে আবার গ্রেফতার করে রাখবে, চলবে, ভোট পর্যন্ত এই খেলা চলবে। কিন্তু একই খেলা বেশি দিন খেলা যায় না। একই ছকে খেললে, বারবার খেললে সেই খেলায় কিন্তু জেতা যায় না। দেখছেন না, একটার পর একটা লোককে ছেড়ে দিতে হচ্ছে। মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, প্রত্যেককে ছেড়ে দিতে হচ্ছে। এমনকি যাদেরকে ধরেছিল, মদন মিত্র, ছেড়ে দিতে হয়েছে। ববি হাকিম নারদা মামলায় ধরেছিল, ছেড়ে দিতে হয়েছে। সুব্রত মুখার্জি, প্রয়াত সুব্রত মুখার্জি, তাকেও গ্রেফতার করা হয়েছিল, ছেড়ে দিতে হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছেড়ে দিতে হয়েছে। এরকম অজস্র নাম আছে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, পরে তাদেরকে জামিন দিতে বাধ্য হয়েছে আদালত, কারণ তাদের বিরুদ্ধে কিছু প্রমাণই পাওয়া যায়নি। কিন্তু কখনো দেখেছেন এই যে একই মামলায় যদি ফিরহাদ হাকিম গ্রেফতার হতে পারেন, সেই মামলায় শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হননি? একই মামলা, নারদা নিয়েই মামলা হয়েছে, কেন গ্রেফতার হননি? এই প্রশ্নের উত্তর নেই। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না যতদিন এই বিজেপির মতন একটা ফ্যাসিস্ট সরকার দেশ চালাবে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আগামীকাল সকালবেলা আসবেন প্রসূন গুপ্ত। সম্ভবত এই কারণে বলছি, কারণ প্রসূন গুপ্তর আসা না আসা নির্ভর করছে আমাদের টেকনিক্যাল টিমের থাকা না থাকার উপরে। কারণ আগামীকাল আমাদের একটু বিশেষ কিছু কাজ আছে, যার ফলে আগামীকাল প্রসূন গুপ্ত আসতেও পারেন, সকালবেলা নাও পারেন, কিন্তু দেরিতে হলেও প্রসূন গুপ্তকে আমরা ধরার চেষ্টা করব। এটা হলো 1 নম্বর। রবিবার দিন, আগামী রোববার দিন আমি নিজে যাচ্ছি পাটনা, আমার কিছু সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলতে। সেখানে গিয়ে বোঝার চেষ্টা করব যে বিহার নির্বাচনের এবার ফ্যাক্টরগুলো কি কি, কোন কোন ফ্যাক্টর কাজ করছে বিহার নির্বাচনে, কোন রাজনৈতিক দল কতটা ফ্যাক্টর হয়ে উঠবে, মানুষের চাহিদা কি। আমার পক্ষে তো পুরো বিহার ঘুরে নেওয়া সম্ভব না, তাই আমি আমার সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে বিহারে আসলে হচ্ছেটা কি। সেই রিপোর্ট আপনাদের তুলে দেব আগামী সোমবার রাত 8টার এক্স ফ্যাক্টরে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।